নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলার ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব। দেখুন, বাংলার কথার অর্থাৎ ঘণ্টাখানেক বাংলার কথা সব পর্বে কিন্তু আমরা বারবার একটা কথা বলে এসেছি এবং বলে যাব যে এই অনুষ্ঠান বাংলার মানুষের অনুষ্ঠান, জানবার অনুষ্ঠান, জানাবার অনুষ্ঠান। যে খবরের ভেতরের খবর আমরা মনে করি যে আপনাদের জানা দরকার, সেই খবরকে নিয়ে অ্যানালিসিস করা দরকার, সেটাই কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আমি গতকালকেই যখন আমরা প্রথম এই সপ্তাহের ঘণ্টাখানেক বাংলার কথা, যা আপনারা সোম থেকে শুক্র দেখেন, শুরু করি, আমি বলেছিলাম যে এই সিরিজ কিন্তু এই সপ্তাহে আমরা পুরোটা চালাবো। কোনটা মানুষ, বাংলার মানুষ, আপনারাই বিপুল ম্যান্ডেট দিয়ে বাংলায় প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় এসছে। তৃণমূলীকরণ নয়, তৃণমূলের সিন্ডিকেট, তৃণমূলের মাফিয়া রাজ, তৃণমূলের যে দুর্নীতি সব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কোথায় দুর্নীতি নেই, এই সবের বিরুদ্ধে আপনারা কিন্তু প্রতিবাদ করেছিলেন। আপনারা বলেছিলেন না, এই তৃণমূল সরকারকে আর রাখা যাবে না। তাই জন্যই আপনারা বিজেপির সংকল্পপত্র থেকে শুরু করে সব কিছুকে কিন্তু বিশ্বাস রেখে, আস্থা রেখে বিজেপিকে প্রথমবার বাংলায় ক্ষমতা দিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে তৃণমূল থেকে বিজেপিতে কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে। মানে অফিসিয়ালি 3 জন হয়েছে, কিন্তু তারপর কিন্তু এখনও কিন্তু বেশ কিছু খবর আসছে। এতে নিচু তলার কর্মীদের এবং আম জনতা, মানুষদের, আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? মানে এটা যদি হয় তাহলে তো বিজেপিতে তৃণমূলীকরণ সে একই যা ছিল তাই। আমরা এই নিয়ে কিন্তু আমাদের গতকালকে যেহেতু আমাদের বিজেপি মুখপাত্র ছিল না, আমরা বলেছিলাম যে তাদের থেকেও কিন্তু, তাদের ভার্সন থেকেও কিন্তু আমরা এই পার্ট রাখবো আপনাদের জন্য, বাংলার মানুষের অনুষ্ঠান আপনাদের জানাবার জন্য। আজকের প্যানেলে কারা কারা আছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আমাদের সঙ্গে আছেন ডক্টর শতরূপা, বিজেপির জাতীয় মুখপাত্র, এবং এসএসসির যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। কেন চিন্ময় আছে? কারণ এসএসসি নিয়েও কিন্তু একটা খুব বড় ইস্যু ছিল, আপনাদের মনে থাকবে, ভোটের আগে বর্তমান মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন তাদের পাশে দাঁড়িয়ে। তাদেরও কিন্তু এখন সময় এসছে যে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার। এটা নিয়েও আমরা থাকবো আজকে। কিন্তু আমরা আজকে ডিসকাশন শুরু হওয়ার আগে আপনাদের পর ব্যাক টু ব্যাক 3টে বাইট দেখাবো, 3টে বক্তব্য দেখাবো। প্রথমে মন্ত্রী দিলীপ ঘোষ, তারপর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শুনুন। কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। প্রোটেকশন মানির কথা আমি বলিনি, আমি বলেছি কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে, এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে। আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের পক্ষ থেকে নজরদারি চালাবেন রাজ্য সভাপতি এবং রাজ্য নেতৃত্ব? দলের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারি আছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। আমাদের যারা দায়িত্বে আছেন, যে জেলার দায়িত্বে আছেন, মহকুমার দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে নজরদারি করছেন, তারা রেগুলার ট্যুর করছেন। কোনো জায়গায় এ ধরনের কোনো বিচ্যুতি যখনই শোনা যাচ্ছে, পার্টি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দু একটি জায়গায় ছোটখাটো বিচ্যুতি আছে, তাদের সংশোধিত হতে বলা হচ্ছে কর্মীদের, তারাই তাদের সংশোধিত করে দেবে। দলের যে তৃণমূলকরণ নয় তারও ফের আবার আপনি কড়া বার্তা দিলেন আজকে। দলের যে তৃণমূলীকরণ নয়, ফের আপনি কড়া বার্তা। না, কড়া বার্তা আগে পরের কোনো ব্যাপার নেই। বিজেপি তৃণমূলীকরণ হয় না, হতে পারে না, হলে সেটার বিজেপি থাকবে না। সুতরাং এটা কোনোদিন
হবেই না। আপনারা শুনলেন, আমরা কিন্তু পর পর 3টে বাইট আপনাদের দেখালাম, মন্ত্রী দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। সতেরোপাদি বাংলার মানুষ জানতে চায় যে অনেক আশা ভরসা নিয়ে কিন্তু বিজেপি সরকার প্রথমবার তৃণমূলকে সরিয়ে কিন্তু ক্ষমতায়, কোন মধুতে আসক্ত এটা কিন্তু বাংলার মানুষ জানতে চায়। দিলীপবাবু পরিষ্কার বলছেন এবং শ্রমিকবাবু তার পাশে বলছেন যে বিজেপিতে কোনোদিন তৃণমূলীকরণ হবে না। সতেরোপাদি। শান্তনু, প্রথমত ধন্যবাদ তোমার এই প্যানেল ডিসকাশনে আমাকে আজকে ডাকার জন্য, এবং আমি তারপরে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার নেতাদের, আমার মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মন্ত্রী দিলীপ দা, এই ধরনের ক্লিয়ার বার্তা দেবার জন্য। প্রথমবার নয়, এই নিয়ে বোধহয় 2-3 বার দিয়েছে। দেখো, বাংলার মানুষ আমাদের সরকারে নিযুক্ত করেছে, আমরা সেবা করার জন্য সরকার চালাচ্ছি। বিজেপির বেসিক আইডিওলজি হচ্ছে মানুষের সেবা করা। আমরা কখনোই ভারতীয় জনতা পার্টির আইডিওলজি অনুসারে আমরা কখনোই পাওয়ার হাংরি, বা তুমি যে মধুর কথা বলছো সেই মধুর পেছনে আমাদের ছোটবার কথা নয়। যদিও আমি বালিগঞ্জে লড়েছিলাম, হেরে গেছি, সেই জন্য আমি অফিসিয়ালি পার্ট অফ দ্য গভর্নমেন্ট নই, সেই জন্য আমার এই মধুর দিক থেকে কোনো রকমই কোনো মানে আসক্ত হবার কথাও নয়, হবও না কোনোদিনও। কিন্তু যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমি খুব ক্লিয়ার বার্তা দিচ্ছি, এবং এই বার্তা শুধু তোমার চ্যানেলে নয়, আমাকে যেখানে যেখানে নেমন্তন্ন করা হয়, যেখানে যেখানে আমাকে ডেকে কিছু বক্তব্য বলতে বলা হয়, সমস্ত চ্যানেলে, অন্যান্য জায়গায়ও আমি ক্লিয়ার এই সেম বার্তা দিই যে যাদের চোখের জলের জন্য, যাদের মৃত্যুর ওপর বেস করে আমরা এত মানুষকে হারিয়েছি, প্রায় 300-র ওপর আমাদের মানুষকে নৃশংসভাবে খুন করেছে যে পার্টি, যারা আমাদের মানুষের চোখের জল ফেলেছে, যারা আমাদের কার্যকর্তাদের চোখের জল ফেলেছে, যারা আমাদের কার্যকর্তাদের সংসার ভেঙেছে, তাদের মেয়েদের, বউদের, বোনেদের ওপর অত্যাচার করেছে, নৃশংস অত্যাচার করেছে, তারা ভারতীয় জনতা পার্টিতে স্বাগত নয়। আজ নয়, কাল নয়, পরশু নয়, কোনো দিন হবে না। ভারতীয় জনতা পার্টি তৃণমূলীকরণ বা কংগ্রেসের ইনফ্লুয়েন্স বা অন্য কোনো পার্টির ইনফ্লুয়েন্সে কোনো দিন চলেনি, আগামীকালও চলবে না। এটা আমি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি অলরেডি বলেছে, বহুবার বলেছে, বহু চ্যানেল চালিয়েছে এই কথা। আমিও ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল মুখপাত্র হিসেবে আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি, মানুষকে একটু ধৈর্য ধরুন। আপনারা কোনো মতে দেখবেন না যে তৃণমূলীকরণ বা অন্য কোনো পার্টির ইনফ্লুয়েন্স ভারতীয় জনতা পার্টিতে হয়েছে। আরেকটা কথা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাননীয় রাজ্য সভাপতি এবং দিলীপ দা দুজনেই এটা বলেছে, আমাদের কাছে খবর আছে যে অনেক বিধায়ক বা অন্যান্য জনপ্রতিনিধিরা হয়তো এই মধুতে আসক্ত হয়ে গেছেন, এবং এই মধুতে আসক্ত হলে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। সেটা খুব মানে একেবারে কোনো রকম বাক্য ব্যয় না করে মাননীয় রাজ্য সভাপতি ক্লিয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তো সেই জন্য তাদের যা ব্যবস্থা নেবার আমরা নেব, এবং আমরা সাধারণ মানুষকেও জানাচ্ছি যে যদি সাধারণ মানুষের এরকম কোনো অপ্রস্তুতে তাদের ফেলা হয়, যে কোনো মানে এই মধু দেবার সময়ও যেন মানুষ সোজা পুলিশকে জানায় বা সোজা আমাদের যারা আমাদের নেতৃত্বে যারা আছে তাদেরকে জানানো হয়। এইটা কোনো মতে আমরা সহ্য করব না, প্রশ্রয় দেওয়া হবে না। দিস উইল নট হ্যাপেন। বেশ, চন্দনদা। একেবারে শুরুতে একটা কথা আমার ভীষণ মনে পড়ছে, যে শান্তনু, শতরূপা আমার খুব ভালো বন্ধু, খুব ভালো কথা বলে, অ্যাট দি সেম টাইম যেটা বলে সেটা সম্ভবত কিছু কিছু জায়গায় বিশ্বাসও করে না। আমি তোমাকে কেন বলি, আমি বলিনি, আমি কেন বলি, ওই একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, রবীন্দ্রনাথের কথাটা হয়তো মনে আছে, ওই কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, একেবারে শেষে উপলব্ধ কি হলো, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলকাতা আছে কলকাতাতে। মানে আমার বলার উদ্দেশ্যটা এটা, যে স্বপ্নে ঘুম ভেঙে যায় সেই স্বপ্নেই কলকাতা কলকাতাতেই থাকে, যেটা নড়িতে নড়িতে চলিয়াছিল। আমরা যখন বিজেপিকে ক্ষমতায় আসতে দেখি, এই চলা, নড়িতে নড়িতে চলা, এবং তারপরে আজকে ঠিক 3 মাস, 4 তারিখ অগস্ট, একদম এই 3 মাসে এই নড়িতে নড়িতে চলা কিন্তু উপলব্ধ তারা কলকাতাতেই আছে, সে কলকাতা নড়ছে না। আমি কেন বলি, আমি অবশ্যই এখানে ধন্যবাদ জানাবো, রাজনৈতিকভাবে ধন্যবাদ প্রাপ্য, তার কারণ সার্বিক রাজনীতির প্রশ্ন।
দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে, কারণ ওরা দলের মধ্যে একটা রিসার্জেন্স চাইছেন, রেকটিফিকেশন চাইছেন দলের মধ্যে যেন কোনো বেনজল সোকল তৃণমূলীকরণ না ঘটে। না আপনি বলছেন এটা ড্যামেজ হ্যাজ স্টার্টেড। আমি তোমাকে বেসিক্যালি বলছি এই রিয়েলাইজেশন 3 মাস পরে কেন, আমি শুধু এটাই বলবার চেষ্টা করলাম কলকাতা আছে, কলকাতাতে আমি এই কারণে বলছি চেঞ্জেস হতে হলে তো চেঞ্জেসকে তোমাকে উপলব্ধ করতে হবে, এবং সেটা হয়নি বলে আজকে একেবারে সবাক হয়ে এই দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে বলতে হচ্ছে, এবং দুজনেই কিন্তু রাজ্য বিজেপির স্টলওয়ার্ডস। ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলি, আমরা একটা জিনিস বারবার বুঝি, সেটা হলো যে কোন পদ্ধতির মধ্যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। এই পদ্ধতির কারণটা কি বিজেপির কাছে পজিটিভিটি নাকি তৃণমূলের কাছে নেগেটিভিটি? দেখো 50 বছর আমরা ক্ষমতায় নেই, রিয়েলাইজেশন ভেরি পারফেক্ট। আমি জানি ওই দলের বিপরীতে দাঁড়িয়ে, বিপ্রতীপে দাঁড়িয়ে কিভাবে একটি দলকে দর্শন করা যায়। আমরা যেটা দেখলাম সেটা খুব স্বাভাবিক, অনেকেই বুঝে উঠতে পারেনি বিজেপি ক্ষমতায় চলে এসছে, এবং সেটার কারণেই মাত্র 3 মাসে এত বেশি তৃণমূলীকরণ হয়েছে। একেবারে সরাসরি রাজ্যসভার 3টে সিট, সেই 3টে সিটে রিজাইন করে তারা ফিরে না ফর এ সেকেন্ড, তারা ফিরে এসছেন, এবং তাকে রিনমিনেট করতে হচ্ছে। বিজেপির প্রয়োজন আছে, কাকে কাকে বিজেপির প্রয়োজন আছে তৃণমূলের মধ্যে সেটাকে ডিক্লেয়ার করতে হবে। কি কোয়ালিটি, কি কোয়ালিফিকেশনস, কি ক্যারেক্টার, কি সার্টিফিকেশন প্রমাণ করতে হবে যে এই কারণে ক্লাসিফিকেশন সেখানে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। না ভালো, আমি তোমাকে এই জায়গাটা দিয়ে আসছি। সেকেন্ডারিলি আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বুঝতে হবে, একটু আগে বললো যে কংগ্রেসীকরণও নয়, আমি পরিষ্কারভাবে বলছি ভারতবর্ষের যতগুলো এমপি আছে আমি বলে যাচ্ছি 67% এমপিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কংগ্রেস, অর্থাৎ বিজেপির কংগ্রেসীকরণ হয়ে গেছে আগে। আজকে রাজ্য মন্ত্রিসভায় যারা আছে, মানে বিধানসভায় যারা আছেন, ইনফ্যাক্ট 62% এক্স কংগ্রেস অথবা তৃণমূল, ইনক্লুডিং চিফ মিনিস্টার, ইদার কংগ্রেস অথবা আমি রাজ্য সরকারের যারা এমএলএ দের কথা বলছি এখানে, অথবা অন্য কোনো দল, বিজেপির নয়। তো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কে কাকে সলিডিফাই করছে। আলটিমেটলি যে প্রসপেক্টটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে একেবারে গাণিতিক অর্থে ক্ষমতায় এসছে এটা না বুঝে যে ক্ষমতায় কোথায় কংগ্রেসীকরণ, তৃণমূলীকরণ এবং কেন, অর্থাৎ বিজেপির যে স্ট্রাকচার সেটা কিন্তু বেসিক্যালি ভেঙে গেছে। আর ভেঙে গেছে বলে এতগুলো মধু ভাণ্ডার 3 মাসে তৈরি হয়ে যায়, এটা আরও বিপজ্জনক। 15 বছর ক্ষমতাতে যারা চ্যালেঞ্জড হয়ে যাদের মানুষ বার করে দিয়েছেন, সেই এফেক্ট যদি 3 মাসে পড়ে, এটাকে তো প্লাজমা এফেক্ট বলে। ছত্রপতি প্লাজমা এফেক্ট বলুন। না চন্দনদা অনেকগুলো কথা বলে, প্রথমেই বললাম আমি চন্দনদার বন্ধু, রিয়েলি ইট ইজ মিউচুয়াল, যার জন্য চন্দনদাকে কাটা আমার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু তাহলেও কয়েকটা ফ্যাক্ট তো বলতেই হয়। কলকাতা আছে, কলকাতাতে রবীন্দ্রনাথ ছাড়া তো সত্যি আমাদের কাউরি কোনো গতি নেই, কিন্তু তফাৎ এইখানেই যে তৃণমূলকে প্রশ্রয় দিয়ে, তৃণমূলের মানে যারা যারা তুলেছে বা এই মধু তে আসক্ত, তারা উচ্চ নেতৃত্ব পরিষ্কার বলেছিল যে মধু তুমি খেতে পারো, খাও, নিশ্চয়ই খাবে, প্রশাসনকে নিয়ে খাও, কিন্তু 75% যেন হেডকোয়ার্টার্সে পৌঁছে যায়। এখানে আমাদের হেডকোয়ার্টার্স পরিষ্কার বলছে যে কোথাও কোনো মধু খাওয়া যাবে না, এবং যারা মধু খাবে, যারা মধু দিতে আসবে, উভয় পক্ষকেই একেবারে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে উচ্চ নেতৃত্ব, মাননীয় রাজ্য সভাপতি এবং সত্যি সত্যি স্টলওয়ার্ড দিলীপদার নিচে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে চন্দনদারাও জানে, এটা নিয়ে কোথাও অস্বীকার করার নেই যে হ্যাঁ হয়তো অনেকেই বিজেপিতে আসার আগে অন্য পার্টি ঘুরে এসছে, তো এটা কেন বুঝতে পারছেন না যে আপনাদের কাছে কংগ্রেসে খুব যে করাপশন ফ্রি ক্লিন গভর্নমেন্ট ছিল তা তো নয়, অনেকে দিশেহারা হয়ে, শুধু গান্ধী ফ্যামিলি ছাড়া কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, সেটা বুঝতে পেরে যে নিজেদের ক্যালিবার দেশের জন্য করতে চায়, মানে নিজেদের ক্যালিবার ইউজ করে দেশের জন্য করতে চায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টি জয়েন করা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আমার মনে আছে একটা মিটিংয়ে, আমাদের পাবলিক মানে ইন্টারনাল মিটিংয়ে, মাননীয় রাজ্য সভাপতি শুভেন্দুদা সবসময়, শুভেন্দুদা যখনই কোনো কথা বলেন তখনই শুভেন্দুদা ইন্টারনালি বলেন যে হ্যাঁ আমি তো আগে তৃণমূলে ছিলাম, যার জন্য আমি ওদের খুব ভালো জানি। মাননীয় রাজ্য সভাপতি তিরস্কার করেছে শুভেন্দুদাকে, যে শুভেন্দুদা যেন আর কোনোদিন এই কথা না বলে, কারণ উনি যেরমভাবে বিজেপিকে একেবারে অন্তস্থ করেছেন এই কটা বছরের মধ্যে,
সেটা দেখবার মতন, কারণ ওনার আইডিওলজিটা একদম সঠিক জায়গায় আছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য কারোর তুলনা করবে না। হ্যাঁ, বাকি হয়তো অনেকে এসছে চলে গেছে, তাদের আমি বেনজল ছাড়া আমি অন্য কিছু বলবো না। আরেকটা জিনিস, আরেকটা কথা এখানে উঠলো ভেরি কারেক্টলি, 3টে রাজ্যসভা যারা এসেই আসার সঙ্গে সঙ্গে ওদিকে মানে আবার ফেরত চলে, হ্যাঁ আমরা জানি। এবং অনেকেই ভেবেছিল যে এটা সত্যি, ওরা যখন রেজিগনেশন দিল এখান থেকে কেন 3টে বিজেপির মানুষ যাবে না। সেখানে মাননীয় রাজ্য সভাপতি খুব সুন্দর ইঙ্গিত দিয়েছেন যে আমাদের আদর্শর বেসিস হচ্ছে মানুষের ওপরে দল, কার্যকর্তার ওপর দল, দলের ওপর দেশ, এবং দেশের স্বার্থে অনেক কিছু আমাদের সয়ে যেতে হয়, হয়তো ভবিষ্যতে হবেও। কিন্তু এইটা পার্লামেন্টারিয়ান পলিটিক্সের সঙ্গে নিচের লেভেলের তৃণমূলীকরণের এটার জন্য তুলনা না করা হয়। কারণ মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা পরিষ্কার বার্তা দিয়েছে, ওই রাজ্যসভা সিটের সঙ্গে সাধারণ লোক যারা মানে বিজেপি কার্যকর্তাদের বাড়িঘরদোর জ্বালিয়েছে, বিজেপি কার্যকর্তার ফ্যামিলির চোখের জল ফেলেছে, নৃশংসভাবে বিজেপি কার্যকর্তাদের খুন করেছে, তারা স্বাগত নয়। এবং তাদের ইনফ্লুয়েন্সে এই মধুচক্র বা মধুর যেটা তুমি বলছো যে মধুতে আকর্ষণ হয়ে যাচ্ছে, সেইটা যদি হয় সে তো তার ওপর তো কোপ পড়বেই। মানে যে তৃণমূল থেকে সদ্য এসছে চোখের জল ফেলে, ওইসব আমরা সহ্য করব না, কোনোদিন করছি না, ভবিষ্যতেও করব না। এটা আমার খুব ক্লিয়ার বার্তা। আর স্ট্রাকচার ব্রেকিং এর কথা কংগ্রেস বলছে, কংগ্রেস থেকে ভেঙে চুরে তো সবকটা পার্টি তৈরি হলো। আজকে কংগ্রেস যেটা আমরা কংগ্রেস জানতাম, যেটা 1885-এ এস্টাবলিশড হয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গে এই কংগ্রেসের কোথায় কোন তুলনা হতে পারে? আজকে কংগ্রেস এখন রাজীব গান্ধীর কংগ্রেস, তারপরে রাহুল গান্ধীর কংগ্রেস। এই তোমাদের তো কাউর, আনফরচুনেটলি তোমরা এত ভালো কথা বলো, কিন্তু তোমাদের তো কাউর কোনো অস্তিত্ব নেই। আমি এর উত্তর ডেফিনেটলি আপনি দেবেন, আমি আসবো। প্রতিটা কার্যকর্তার এখানে সম্মান আছে, তোমাদের তো সেটুকু নেই। তোমরা ভারতীয় জনতা পার্টির স্ট্রাকচারাল ব্রেকিং এর কথা বলো। আমাদের স্ট্রাকচার যতটা সলিড, অন্য কোন পার্টির অতটা স্ট্রাকচার সলিড নয়। না, আমি আসবো। তার আগে আমি একটু চিন্ময়ের ভার্সন নিই, আমি আসবো আপনার কাছে। চিন্ময়, আমি এসএসসি নিয়ে অন্য পার্ট আছে পুরো, কিন্তু তার আগে আমি তোমায় জিজ্ঞেস করি যে সাধারণ নাগরিক হয়ে তুমি ভোট দিয়েছো, এবং এই যে 3 মাস অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, নতুন সরকার, প্রথমবার বিজেপি সরকার, কি বলবে? প্রথমত সাধারণ মানুষ, জনগণ চেয়েছিল এই যে দুর্নীতিযুক্ত একটা সরকার ছিল 15 বছর, না কোনো চাকরি, না কোনো সঠিকভাবে কোনো কাজ, সব দিকেই দুর্নীতি এবং টাকা খাওয়ার একটা ব্যাপার ছিল। মানুষ যতটা বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে, তার থেকে বেশি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়েছে, এটা আমিও মানি। তো একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন বিজেপির সমর্থক হিসাবে এটুকু বলতে পারি যে বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ক্ষমতায় আসার পর থেকে কিন্তু সেগুলো এক এক করে পূরণ করছে, এবং এখনও অবধি যা কাজ করেছে আমরা সেগুলোকে সমর্থন করি। এবং আমরা মনে করি যে একজন সাধারণ নাগরিক হিসাবে যে একটা সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এত কম সময়ে যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আর বিগত দিনে কোনো সরকার এত তাড়াতাড়ি নিয়েছে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু কিছু জিনিস যেটা আমরা আমাদের চাকরির ক্ষেত্রেও দেখেছিলাম, সেগুলো আমরা অন্য একটা টপিকে আসবো। কিন্তু এই মুহূর্তে একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে, সেই বিষয়ে বলতে গেলে একজন সাধারণ নাগরিক হিসাবে এবং সাধারণ একজন বিজেপি সমর্থক হিসাবে বা মেম্বার হিসাবে খারাপটা আমারও লেগেছিল, এবং আশা করি অনেকেরও লেগেছে। যখন যে 3 জন রাজ্যসভার সাংসদ তারা যখন সেই পদ ছেড়ে চলে এলেন এবং তাদেরকেই আবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সেই পদেই নমিনেট করা হলো, খারাপ আমাদের লেগেছে। কিন্তু এটাও মানতে হবে যে খারাপ লাগার পরেও এটা একটা পলিসিগত সিদ্ধান্ত, এবং যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন লোকসভা থেকে শুরু করে রাজ্যসভায়, যেখানে একটা দেশের আইন প্রণয়ন বা কোনো বিষয়ের উত্থাপনের দরকার পড়ে, সেখানে কিভাবে কাদেরকে নিয়ে চললে একটা দেশের ভালোর দিকে এগোনো যাবে, সেটা কিন্তু উচ্চ নেতৃত্ব ছাড়া আমরা কমন মেম্বার হিসেবে সেটা বোঝবার ক্ষমতা অনেক সময় থাকে না। তো এই পলিসিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে সমর্থন এই মুহূর্তে করতেই হয়। কিন্তু
এই যে নিচু তলার যারা রয়েছেন, যারা আমরা সাধারণভাবে দেখে এসেছি অত্যাচার করেছে এবং দুর্নীতির সাথে যুক্ত, প্রমাণিত দুর্নীতির সাথে যুক্ত, যারা এই 15 বছর ধরে মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, তাদেরকে যেন কোনোভাবেই এই পার্টিতে যোগদান না করানো হয়, তার জন্য বারবার বার্তা দিচ্ছেন রাজ্য সভাপতি এবং দিলীপবাবু বা অন্যান্যরা। আমরা ভরসা রাখি যে বিজেপি এই দলটা একটা সংগঠন, এমন একটা দল যেটা সুসংগঠিত, গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বের কাছে সব থেকে বড় রাজনৈতিক একটা দল। বেশ, চন্দনদা বলুন, তারপর সত্যব্রতের কাছে আসুন। না, আমি এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তুমি চিন্ময়ের কাছ থেকে সম্ভবত যেটা শুনতে চেয়েছো সেটা হচ্ছে একদম বেসিক রিয়েলাইজেশন, উপলব্ধতা। মানে আমার প্রশ্নটা হচ্ছে সেখানে ও বিজেপি সমর্থক বা বিজেপির সদস্য সম্ভবত তাহলে কোথাও একটা ইম্পার্শিয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। স্বাভাবিক, একটা মানুষ তার দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। আমি কিন্তু একেবারে শুরুতে একটা কথা বলেছি, দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে ধন্যবাদ। আমি কেন বলেছি, এটা শুধু একটা পলিটিক্যাল সিস্টেম না, যদি কারাপশনটা চলে তাহলে এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটাই কারাপ্ট হয়ে যায়। যারা যারা আছে সদলে বিরোধীতে সকলেই কারাপ্ট হয়। ধরো দেখা গেল যে পশ্চিমবাংলায় 80টা সিট জেতার পরে হঠাৎ দেখা গেল 60 থেকে 62 জন একটা অদ্ভুত প্রোটেকশন পেয়ে যাচ্ছে। 16 জনের মৃত্যুর পর প্রাক্তন মেয়রকে গ্রেপ্তার করা যায় না, ইভেন জিজ্ঞাসাবাদ করা যায় না, এবং দেখা যায় মেসি কাণ্ডে জড়িত একজন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তাকে আর ডাকা হয় না। ইনফ্যাক্ট এই সব কারণগুলোকে দেখে আমার মনে হয় যে বিরোধী স্পেসকে যারা অকুপাই করতে চায় তারা আর যাই হোক গণতান্ত্রিক না। এখানে কোনো কিন্তু নেই, কারণ এখানে বলাই হয়, আমরা জানি কনস্টিটিউশনালি হাউস বিলংস টু দি অপোজিশন। ঠিক এই জায়গাটাতে হাউসকে ডিসিমিনেট করে যদি এমন একটি সরকার চলে তাহলে বিরোধী ভয়েস থাকবে না। ধরো এখানে আমরা বসে আছি, এখানে শান্তনু তুমি আছো পরিচালনার জায়গায়, তোমার কোনো মন্তব্য নেই। ধরো আমি বসে আছি শতরূপার সাথে, শতরূপা বিজেপির স্পোক্স পার্সন, তার সাথে বসে আছি আর একজন বিজেপি কর্মীর সাথে। মানে আমি বলতে চাইছি এই অকুপেশনাল যে দৃষ্টিভঙ্গি সেটা যখন ব্যালেন্স হয় না, স্বাভাবিক সরকার তার নিজের কাজ করবে, কিন্তু কম্প্রোমাইজেশনটা কোথায় হচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি যে তুমি যে প্রশ্ন তুলবে সেই প্রশ্নটা যারা তোলার কথা সে তারাও একই প্রশ্ন করবে যেটা তুমি বলে দিচ্ছ। এটাই স্বাভাবিক, মানুষের পারসেপশন তাই। আমি কেন বলছি যে 3 জন চলে গেছেন, ইটস নট স্ট্রাকচারাল। আমি বারবার যেটা বলছি, 3 জনের প্রত্যেকটা 3 জনকে আমি খুব ক্লোজলি চিনি এবং তাদের রাজনৈতিক অস্তিত্বের কথা জানো। আমি ওই প্রথম 2 জন তাদের তো কংগ্রেসি ক্যারেক্টার জানো, তারা কিভাবে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং আমরা এদের চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে সময়ের সাথে অদ্ভুত একটা উর্বরতা তৈরি হয় যখন কংগ্রেস ছেড়ে দেওয়া যায়, যখন তৃণমূলে যাওয়া যায়, উর্বরতা আরও বাড়ে যখন আরেকটি দলে যাওয়া যায়। এই যে উর্বর মস্তিষ্কদের এত প্রয়োজন কেন? তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে দেখছি একটা বড় সংখ্যক তারা ইয়েস ম্যান হয়ে দাঁড়িয়ে আছে, যাই হোক যেভাবেই আছে, আমার পশ্চিমবাংলার রাজনৈতিক গণতান্ত্রিক স্পেসটাকে ক্ষতি করছে। আর সব থেকে বড় প্রশ্ন আমি এখানে করব, তুমি একটা কথা অবশ্যই, নো অ্যান্ড ইয়েসের মাঝখানে একটা পারহ্যাপস থাকে। এই যে হয়তো জায়গাটা মারাত্মক, এই হয়তো জায়গাটার থেকেই কিন্তু তৈরি হচ্ছে মধু ভাণ্ডু। কারা খাচ্ছে? আমি প্রশ্নটা হচ্ছে এখানে যদি টপ স্ট্রাকচারাল ভিউ না থাকে, যদি দেখা যায় কম্প্রোমাইজ করছে যেটা আমি বুঝি না উচ্চ নেতৃত্ব বুঝবে, তাহলে বেসিক জায়গাতে দাঁড়িয়ে এই কম্প্রোমাইজের ট্রান্সলেশনটা শতরূপার থেকেও বেশি বুঝতে পারছেন কিন্তু ওই দিলীপবাবু এবং শ্রমিকবাবু, তারা বুঝতে পারছেন কিভাবে অকুপাই করছে। ক্যারেক্টারিস্টিক্যালি একটি ঘটনা কিন্তু আমি তোমাকে এখানে বলে শেষ করি, এই দুজনই কিন্তু আদি বিজেপির লোক যারা মাইনরিটি এই বিজেপি সরকার। বেশ, আমি ছত্রপতির কাছে আসার আগে আমি একটু বাকিপুর, আপনারা প্রত্যেকে জানেন গতকালকে কিন্তু বিশেষ করে এই ককরোচ জনতা পার্টির যে মুভমেন্ট হয়েছে, যেখানে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তারপর প্রথম বাই ইলেকশন হয় এবং যেখানে বাই ইলেকশন হয় সেখানে নিতিন নবীন ছেড়ে যাওয়ার পর বিজেপি কিন্তু সেখানে কোনো দিন হারেনি। কিন্তু গতকালকে কিন্তু সেখানে প্রশান্ত কিশোরের কাছে বিজেপি কিন্তু পরাজিত হয়েছে। আমরা জেতার পর প্রশান্ত কিশোর ঠিক কি বলেছে এবং কি সেলিব্রেশন দেখুন। जी बिल्कुल, बांकीपुर का जो चुनाव हुआ है वो बांकीपुर के विधायक को चुनने के लिए नहीं हुआ है। पहले दिन से ही हम लोगों ने एजेंडा जो रखा था कि हम लोगों का लक्ष्य ये रहा है कि बिहार में जो एनडीए को, भाजपा को बहुमत मिला है
तो लोगों की ऐसी अपेक्षा है कि एक अच्छा आदमी बिहार का नेतृत्व करे, ताकि बिहार का विकास हो, बिहार के बच्चों का विकास हो, यहाँ पढ़ाई हो, शिक्षा हो, रोजगार हो, पलायन बंद हो। तो बांकीपुर का जो आज मैंडेट आया है, ये सिर्फ विधायक नहीं चुना गया है, बांकीपुर की जनता ने भाजपा के केंद्रीय नेतृत्व को ये मैसेज दिया है कि आप सम्राट चौधरी की जगह किसी बेहतर व्यक्ति को बिहार में मुख्यमंत्री बनाइए, बिहार की भी चिंता कीजिए। बिहार के लोगों को सिर्फ 5 किलो अनाज के नाम पर, जातियों के नाम पर वोट लेने का मशीन मत समझिए। जितनी चिंता आप गुजरात की करते हैं, उतनी चिंता न भी हो, कम से कम उसकी आधी चिंता भी बिहार की कीजिए। हम लोग भी वोट देते हैं, हम लोग के बच्चे बाहर जाकर 10-15 हज़ार रुपये में मजदूरी करें, ये उचित नहीं है। तो अगर मोदी जी को चिंता गुजरात की है, वहाँ से 25 MP जाते हैं, बिहार से 40 MP जिता कर जाता है, हम लोगों का भी हक है, हम लोग के बच्चों। প্রশান্ত কিশোরকে কিন্তু আমরা যা বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের বিরতি নেব, কিন্তু তার আগে সতর্কবাদী, এই হার অর্থাৎ বিজেপির এই বাই ইলেকশনে হার কি ইন্ডিকেট করছে? না, বিশেষ কিছু ইন্ডিকেট করছে না। ডেফিনেটলি আমি বলবো যে ডেমোক্রেসি আছে এবং ইভিএম তার মানে এখানে কাজ করছিল। সবাই তো বলে যে ইভিএম নাকি কাজ করে না বলে আমরা জিতি। আত্মসমীক্ষা হবে, আমাদের পার্টি ডেফিনেটলি এটা দেখবে ভেতরে কি হয়েছে, কেন গন্ডগোল হয়েছে, আদৌ গন্ডগোল হয়েছে কিনা, হলে কি ধরনের কি হতে পারতো। বাই ইলেকশন ডেফিনেটলি আরেকটু সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমাদের পার্টির পক্ষে, কিন্তু আমি বিহারের ইন্টারনাল অর্গানাইজেশনটা খুব একটা তো ক্লিয়ারলি বলতে পারবো না এক্স্যাক্টলি কী হয়েছে। প্রশান্ত কিশোর হিমসেলফ ইজ এ লেজেন্ড, অনেক বড় বড় কথা বলেন এবং আমরা এও দেখেছি অনেক সময় যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমাদের অটলজিও হেরেছিলেন এক সময়, আমাদের পার্টি তো অনেকবার হেরেছেন, সেই জন্য হারটা নিয়ে আমরা খুব যে বিশাল ভয় পেয়ে যাচ্ছি বা আমাদের একেবারে সাংঘাতিক সব পলিটিক্স শেষ হয়ে যাচ্ছে সেটা নয়। উই উইল লার্ন ফ্রম দিস। আমাদের আত্মসমীক্ষার ডেফিনেটলি আমাদের একটা প্রসেস হয় যে যেখানেই হারে পার্টি সেখানে একবার বসা হয়, অ্যানালিসিস করা হয় কি হয়েছিল, কোথাও গন্ডগোল হয়েছিল কিনা, বুথ লেভেল ঠিক আছে কিনা, মানুষ কি চাইছে, সবকিছু দেখা হয়, এবারে দেখা হবে। বেশ, চন্দনদা একদম ওয়ান লাইনার, এটা কি সেটব্যাক বিজেপির কাছে, কি এটা সেটব্যাক? না, ভেরি ভেরি সিম্পলি আমি একদম ওয়ান লাইনারে বলছি। আমরা ইকোনমিক্স একটা জিনিস পড়াই, ওয়েন আ মাল্টিপ্লিকেশন রিচেস টু অ্যান অপটিমাম, যখন গুণতকটা একটা অপটিমামে পৌঁছে যায়, রিভার্স ট্রেন্ড স্টার্ট, স্লোপ শুরু হয়, আমরা বলি শেষের শুরু। মানে সোজাভাবে আমরা যখন ব্যাখ্যা করি তখন বলি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বালি হবে না, গুড়ের পরিমাণ বাড়বে, তাই তো সেটাই তো আমি কোয়েশ্চেন করেছি। আগে এখানে বুঝতে হবে যেখান থেকে শুরু হলো সেটা ছিল 2000 সালের পরে বিজেপি ওখানে হারেনি, এখানে অনেক সরকার ছিল, কিন্তু আলটিমেটলি সেই হারটা অন্তত না এটা আমরা সাজেস্ট করতে পারি না আদারওয়াইজ, বাট প্রশান্ত কিশোর তো আমাদের দলেরও লোক না, কিন্তু মূলত অপোজিশনের ভোট অ্যান্ড দ্যাট আগেনস্ট বিজেপি ইন বিহার, এটাই হলো কারণ। বেশ, চাকরিহারা শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষক অর্থাৎ শিক্ষায় দুর্নীতি কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের কিন্তু অন্যতম একটা ভীষণ বড় কারণ ছিল, প্রধান কারণ ছিল। দুর্নীতি কোন ক্ষেত্রে করেনি তৃণমূল সরকার আমরা প্রত্যেকে জানি, সে নিয়ে অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, খাদ্য থেকে, কোথাও বাদ যায়নি। কিন্তু তার মধ্যে শিক্ষা কিন্তু খুব একটা বড় ছিল, কারণ 2016 পুরো প্যানেল কিন্তু 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট রায় দেয় বাতিল, এবং তারপর কিন্তু কলকাতায় আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে এবং সেই ছবি আমরা আপনারা দেখাবো, দেখুন সেই ছবি, এই ছবিগুলো কিন্তু আমরা ভুলিনি। এবং তখন এই শিক্ষার দুর্নীতি নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল, এমনকি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের পুলিশের লাঠি পর্যন্ত খেতে হয়েছিল, সে কথাও কিন্তু আমরা কেউ ভুলিনি। এবং আপনারা সেই নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনারা দেখেছেন। তো আমরা সেই নিয়েই আমাদের আজকের এই পর্ব পুরোটা রাখছি, অর্থাৎ বিরতির পর। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। মে মাসে 2025 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে, অনশন করছে, আন্দোলন করছে। তাদের পাশে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। আমাদের বক্তব্য তাহলে বাকিরা তো যোগ্য, তাদের কেন পরীক্ষা না, কেন তাদের পরীক্ষায় বসতে হবে? কারণ 16 সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন, 10 বছর প্রায়। স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে এখন সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব। এই চাপেই যোগ্য শিক্ষক যারা আছেন, অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে
দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। বর্তমান মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন মে মাসে 2025 এবং যার পাশে দাঁড়িয়ে বলেছিলেন এই কথা চিন্ময় মণ্ডল কিন্তু যোগ্য চাকরিয়ারা শিক্ষক আমাদের মধ্যে আছেন, এই আজকের প্যানেলে আছেন। চিন্ময়, দেখুন, আমরা তখন বিগত দিনে যে তৃণমূলের এই একটা দুর্নীতি এবং তার জন্য চাকরি চলে যাওয়া, তারপর থেকে বহুবার রাস্তায় নেমেছি, দিনের পর দিন, মাসের পর মাস আমরা রাস্তায় শুয়ে থেকেছি। আমরা চেয়েছিলাম যে সরকার বিগত দিনে, সেই তৃণমূল সরকার বিগত দিনে যেটা বারবার কোর্ট জানতে চেয়েছিল বা কোর্ট চেয়েছিল, যে যারা সত্যি সত্যি সঠিকভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সেপারেট করা, সেই সেগ্রিগেট করা। কিন্তু হাইকোর্টে আমরা দেখেছি যে কোনোভাবেই যে এরা হচ্ছে সঠিকভাবে নিযুক্ত আর এরা টাকা দিয়ে বা দুর্নীতি করে নিযুক্ত, সেই সেগ্রিগেশনটা ঠিক মতো করে করেনি। তার একটাই কারণ তখন যদি সেই অযোগ্যরা বা যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদেরকে নিজে থেকে সেপারেট করে দেয়, তাহলে সরকারটা হয়তো তখনই পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, বা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে যারাই টাকা দিয়ে চাকরিগুলো পেয়েছিল তারাই টাকা ফেরতের জন্য আবার তারা করতে পারত। সেই ভয়েই হয়তো সেই আমাদের চাকরিগুলোও খেয়ে নিল। এবং আজকে দাঁড়িয়ে যখন তৃণমূল সরকারের কাছে আমরা বারবার গিয়েছিলাম যে আপনারা আমাদের সঙ্গে বসুন, কথা বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী মহাশয় আমরা দেখছি জনতার দরবার করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, যেটা সাধারণত দেখা যায়নি এবং কোনো দিনই দেখা যায়নি। আমরা এত বড় আন্দোলন করলাম ওনার দুর্নীতির জন্য, ওনার সরকারের চুরির জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেল। আমাদের সঙ্গে কথা বলার জন্য ওনার একটিবারও সময় হলো না। আমরা বারবার বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমাদের কথাগুলো শুনুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রুক্ষেপ করেননি। বারবার পুলিশ দিয়ে আমাদেরকে অত্যাচার করেছেন, লাঠিচার্জ করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ধমকে দিয়ে এসছেন যে আপনারা রাস্তায় যাবেন না, আন্দোলন করবেন না, আপনার চাকরি কেড়ে নেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে শিক্ষাকর্মীদের এগুলো করা হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে চুরিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বারবার কথা দিয়েছিলেন যে আমরা যোগ্যদের চাকরির সুনিশ্চিতকরণের ব্যাপারে পদক্ষেপ নেব, এবং এটাও বলেছিলেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা যোগ্যদের পাশে থাকবো এবং সকলের চাকরি যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়টা দেখব। আমরা বর্তমানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই বিষয়টাই আমরা তুলে ধরছি বারবার, যে আপনি যে কথাটা দিয়েছিলেন আমরা চাইব সেই কথার বাস্তবায়ন হোক। কারণ এই যে নতুন পরীক্ষাটা হয়েছে 2025-এর, এই পরীক্ষাতে অনেকেই যোগ্য শিক্ষকরা রয়েছেন যারা কিন্তু চাকরিটা পাবেন না। প্রায় সংখ্যাটা 1400-র ওপরে এখনও অবধি, যেটা 2000 ছাড়িয়ে যেতে পারে। তাহলে বিনা দোষে একটা তৃণমূল সরকারের দুর্নীতির দায়ে এই 2000 জনের জীবন নষ্ট হয়ে যাবে, চাকরিহারা হয়ে যেতে হবে সারা জীবনের জন্য, তাদের ফ্যামিলি রয়েছে। এটা কখনো হতে পারে না। এটা শুধু যে একটা সমাজের লজ্জা সেটা নয়, এটা কিন্তু গোটা মনুষ্য জাতির লজ্জা। একটা শিক্ষা ব্যবস্থা ঢুকে পড়েছিল, এখন সেই শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরতে হবে। যদি শিক্ষক শিক্ষিকার এবং যোগ্যতার সঠিক মূল্যায়ন না পাওয়া যায়, যোগ্যদেরকে স্কুলে ফেরানো না যায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার সঠিকভাবে সেই পুনরুদ্ধারটা কোথায় করা গেল। আমরা চাইব যেন বিজেপি সরকার তার কথা মতো সকল যোগ্য চাকরিহারাদের পাশে থেকে তাদের বিষয়টা দেখেন। 2025-এর একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় যারা যারা পাবে তারা অবশ্যই তাদের চাকরিটা ফিরে পাবে, তাদের আনন্দ হবে। নতুনরা আমাদের সঙ্গে পরীক্ষায় বসেছে, যেটা কোর্ট কোনো মতেই সেই সময় বলেনি, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হচ্ছে, এই নিয়োগটা হচ্ছে। যারা নতুনভাবে চাকরিটা পেয়েছে 2025-এ তাদেরকেও সাধুবাদ জানাই, আমাদের মধ্যেও যারা যোগ্যরা পাবেন তাদেরকেও সাধুবাদ জানাই। কিন্তু সেই পদক্ষেপ যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন
আমরা সেই পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছি। আমরা চাইবো নতুনভাবে পরীক্ষা হলেও যারা পাবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী কি করবেন বা গোটা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী কি করবেন। বেশ, শতরূপাদি। প্রথমত চিন্ময়কে ধন্যবাদ জানাবো যে আগের সেকশনে চিন্ময় পরিষ্কার বলেছে যে পশ্চিমবঙ্গ মানুষ যাদের হৈ হৈ করে সুযোগ দিয়েছে, মানে এইরকম একটা হিউজ মেজরিটি নিয়ে বিজেপি ঢুকেছে সরকারে মানুষের সেবা করবার জন্য। নিশ্চয়ই চিন্ময়ের মতন অন্যান্য লোকজন একটু ধৈর্য ধরে আছে। সব তো আর সেই সোনার কাঠি রূপোর কাঠির মতন এলাম আর সব সলভ হয়ে গেল, সেটা সম্ভব নয়, সেটা পসিবলও নয়। কিন্তু আমাদের সংকল্পপত্রে যা যা লেখা ছিল তার অনেকগুলো ডিসিশন মুখ্যমন্ত্রী হবার পরই ইমিডিয়েটলি কয়েকটা ডিক্লেয়ার করছে। যেমন তোমরা জানো ওনার প্রথম ডিসিশন ছিল বর্ডারে ল্যান্ড ট্রান্সফার করা। তেমনই শিক্ষার্থীদের মধ্যে একটা ডিসিশন উনি অলরেডি দিয়েছেন যে ইমিডিয়েটলি যারা যারা মানে এসএসসি অ্যাপ্লাই করেছিলেন বা এই পার্টিকুলার এই ব্যাচটা, তাদের রিটায়ারমেন্টের এজ রিল্যাক্সেশন হয়ে গেছে, যাতে ওদের এই যে 2 বছর যে নষ্ট হলো সেটা কে চাকরি পাবে সেটা তো তার নেক্সট স্টেজ। কিন্তু এতদিন এই 2 বছর ধরে তারা যে রাস্তায় গড়াগড়ি খেলো, তারা পুলিশের মার খেলো, তাদের মান সম্মান, সামাজিক স্বীকৃতি, আর্থিক সচ্ছলতা, সুখ শান্তি সমস্ত কেড়ে নিয়েছে একটা সরকার। তাদের আমরা সেটাই বলছি যে একদম মানসিকভাবে তারা হেনস্থা হয়েছে, অনেকে সুইসাইড করেছে। তাদের সঙ্গে সঙ্গে মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদা আসার সঙ্গে সঙ্গে ওয়ান অফ হিজ ফার্স্ট অ্যানাউন্সমেন্টস ওয়াজ যে এদের এজ রিল্যাক্সেশন, রিটায়ারমেন্টের এজ রিল্যাক্সেশন। এরপরে আমি এখনও অবধি জানি না, কারণ এখনও অবধি বিকাশ ভবন থেকে ক্ল্যারিটি আসেনি, নিশ্চয়ই তারা সেই নিয়ে কাজ করছে। যে লিস্টটা মানে কিছু একটা তো স্বচ্ছতার লিস্ট একটা সিবিআই বের করেছিল, কিন্তু তারপরেও অনেকে আছে যারা আদৌ সেই যোগ্য নয়, কিন্তু আবার তাদের পরীক্ষা দিতে হয়েছে। তো তার নিশ্চয়ই আরেকটা লিস্ট হবে। এবার তো যেহেতু সরকার আমাদের, আই এম শিওর এই অ্যাকচুয়াল দলিলগুলো মানে আসল লিস্টগুলো বিকাশ ভবন থেকে পাওয়া যাবে। এটা যেহেতু এখনও পুরো ক্ল্যারিটি আসেনি, আমি এটা নিয়ে এখনও মন্তব্য করতে চাই না। কিন্তু নিশ্চিন্তে থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা ডিপার্টমেন্টে নিজে নজর দিচ্ছেন। তো শিক্ষার এই এসএসসির যে স্ক্যামটা হয়েছে সেটা যে আমরা বছর দেখেছি যে সত্যি যে তারা, আমার মনে আছে কোনো একটা প্রোগ্রাম মুখ্যমন্ত্রী করবেন, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী করবেন বলে সাদা চাদর লাগিয়ে দেওয়া হলো যাতে তাদের দেখা না যায়, তাদের সঙ্গে কথা বললেন না, তাদের সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে মার খাওয়ালেন, তাদের নিয়ে ছিনিমিনি খেলেন। আমার মনে আছে সেই এক্সাম যে 25 সালের যে পরীক্ষার কথা বারবার টিভিতে অ্যানাউন্স করছে যে স্বচ্ছ ওয়াটার বটল, স্বচ্ছ মার্কশিট, স্বচ্ছ ফোল্ডার, সব কিছুই স্বচ্ছ, কিন্তু ইন্টেনশনটা স্বচ্ছ নয়, এইটাও একটা আইওয়াশ ছিল। তো এবার সব কিছু একটু অপেক্ষা করুন, এডুকেশন পলিসিটা ডিক্লেয়ার হোক যে এসএসসিদের নিয়ে ফাইনালি এটা তো সর্ট আউট করতে হবে। এমন নয় যে সবাই চাকরি পাবেন বা এমন নয় যে সবাই সমস্ত পুরো একটা কে ব্যান করে দেওয়া হবে। কোর্টের আদেশ, কোর্টের যে অর্ডার আছে সেটা নিশ্চয়ই আবার নতুন করে মুখ্যমন্ত্রী, এডুকেশন ডিপার্টমেন্ট, উচ্চশিক্ষা মন্ত্রণালয় দেখে এক্স্যাক্ট কী ডিসিশন হয়। একটু ধৈর্য ধরুন, আমাদের 3 মাস হয়েছে, একটার পর একটা সলভ করার চেষ্টা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় বিধানসভায় সেদিন বলছিল নাকি, আমাদের কোনো একটা মিটিংয়ে বলছিল যেখানে হাত দিচ্ছে সেইটা ধরা পোকা ধরা এমন একটা সিস্টেম হয়ে আছে। তো একটু সময় দিন, একটার পর একটা হবে, এটাও হবে। বেশ চিন্ময়, আমি আবার আসবো তোমার কাছে, কিন্তু তার আগে চন্দনদা আপনার ভার্সন, আপনি চিন্ময়টা শুনলেন এবং সত্যি কথা মানে 2026-এর অন্যতম কিন্তু রিজন ছিল, অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, যেখানে তখনকার পুলিশ শিক্ষক শিক্ষিকা যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে লাথি মেরেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তার আগেও বলি, আমার খুব ভালো লাগলো যে শতরূপার একেবারে শেষের দিকের কথা, এখানে ঘটনা যেখানে হাত দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন সেখানেই ধ্বংসস্তূপ। তার আগে একটা কথা বলেছিলেন, জ্যোতিবাবুকে উল্লেখ করে এই শুভেন্দুবাবুই বলেছিলেন যে জ্যোতিবাবু ক্ষমতায় আসার পরে উনি এই কথাটা বলেছিলেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি বিধান রায় কোনো না কোনোভাবে এই কাজটা শুরু করে গেছে। ইনফ্যাক্ট দ্যাট ইজ হোয়াট দ্য কংগ্রেস ইজ। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গে আসছি, যেটা ভাইটাল কোয়েশ্চেন এই মুহূর্তে। দেখো, আমি একটা জিনিস বুঝি,
এই চিন্ময়দের সাথে যে ঘটনাটা ঘটেছে, টেট বা এসএসসি নিয়ে যা ঘটেছে আমাদের চোখের সামনে ঘটেছে, আমাদের সম্মিলিতভাবে আমরা ওদের পাশে দাঁড়িয়েছিলাম রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে। ঘটনাচক্রে আমি একটা কথা বলতে পারি, আমি ইনসাইড স্টোরিতে যতটুকু বুঝি বা বুঝলাম অ্যাডমিনিস্ট্রেশনের অন্দরে, অর্গানাইজড ক্রাইম বলে যে ব্যাপারটা বলে সেটা এই ক্ষেত্রে একেবারে প্রকৃষ্ট প্রমাণ। এটা অর্গানাইজড ক্রাইম। কীরকমভাবে ক্রাইমটা করা হয়েছে, ধীরে ধীরে একটা ছোট্ট বুনিয়াদের মধ্যে কাজটা করার পরে এরা যারা স্বচ্ছ যোগ্য শিক্ষক, আমরা যাকে বলি এনলার্জমেন্ট অফ সাইকেল, ওরা করে কি ইনভলভ করে দেয় যারা যোগ্য তাদেরও এর মধ্যে, যাতে মূল ঘটনার যেখানে ব্যাকআপ দেওয়ার দরকার পড়বে সেখানে গিয়ে এই অযোগ্যর সাথে যোগ্যকে মিলিয়ে দেওয়া, এবং পরবর্তী সময়ে দ্যাটস আ স্ট্র্যাটেজি। ওরা এই স্ট্র্যাটেজিটাকে মেনে, কারণ আমরা দীর্ঘ সময় দেখেছি তার ডেভেলপমেন্টটা কি, পরবর্তী সময় দেখা গেল বাধ্য করলো সবাইকে এক্সামিনেশনে যেতে। তার কারণ এক্সামিনেশনের একটা ব্যাপক অংশ যাদের চিন্ময়দের যারা কোয়ালিফাইড ছিল তাদের এই প্রশ্নটা ছিল না, তাকে ডিস্টিংগুইশ করা যেতে পারতো, স্ট্র্যাটেজিক মোশন নেওয়া যেতে পারতো, করেনি। তারা প্রিভিউ করতে পারতো, করেনি। এবং এখানে সবথেকে বড় দায়িত্ব এই নতুন সরকার। আমি এই ক্ষেত্রে কোনো সমালোচনায় যাব না। আমি অবশ্যই চাইবো এদের মতো ছেলেরা, যোগ্য শিক্ষকরা চাকরি ফেরত পাক, এবং তার সাথে সাথে শিক্ষা দুর্নীতিমুক্ত হোক। 3 মাসের একটি সরকারের থেকে সত্যি এর থেকে বেশি আশা করা যায় না, কিন্তু এটা আশা করা যায় দি শুড মুভ। আমরা যেন বুঝতে পারি এই মুভমেন্টটা শুরু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। চিন্ময়, গত রবিবারও কিন্তু তোমরা রাস্তায় নেমেছিলে এবং সেখানে কিন্তু যারা আত্মহত্যা করেছেন তাদের পরিবাররাও ছিল। সে ছবি দেখুন, আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, বাংলার মানুষ দেখছেন গত রবিবারের ছবি। এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ডিমান্ড, মানে 31শে অগাস্টের পর কিন্তু একটা খুব অনিশ্চয়তার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে, কিন্তু তার আগে তোমাদের এই গত রবিবারের যে মিছিলের ছবি আমরা দেখছি, তোমাদের এই মুহূর্তে সরকারের কাছে কি দাবি? দেখুন, এই মুহূর্তে আমরা সরকারের কাছে যে দাবিগুলো রেখেছি বা রাখছি সেটা হচ্ছে, প্রথমত আপনারা দেখালেন যে বিগত রবিবারে আমরা একটি শোক মিছিল ও স্মরণ সভা করেছিলাম। কারণটা কি বলুন তো, যে এই চাকরি চলে যাওয়ার পর এক এক করে বহু আমাদের সহযোদ্ধারা তারা আমাদের ছেড়ে চলে গেছেন। কারণটা নিছক শুধুমাত্র শারীরিক অসুস্থতা নয়, এটা আমাদের ক্ষেত্রেও ঘটছে। আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে গেছি। এটা একদম কমন ফ্যাক্টর আমাদের সকলের ক্ষেত্রে। এত টেনশন, মেন্টাল প্রেশার আমরা নিতে পারছি না। 2 বছর হয়ে গেল চাকরি জীবনের অনিশ্চয়তা, এবং শুধু চাকরি জীবন না, 7টা বছর চাকরি করার পরে প্রত্যেকেরই ফ্যামিলি হয়েছে, বাবা মার অসুস্থতা, লোন নেওয়া, বাড়ি করা, ইএমআই দেওয়া, অনেক কিছু জটিলতা তৈরি হয়েছে। এই এতটা প্রগ্রেসিভ ওয়েতে চলে আসার পরে হঠাৎ করে যখন আবার পুরনো 7 বছরের আগের জীবন ফিরে যেতে হয়, সেটা কখনোই সম্ভব নয়। এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের যারা ছেড়ে চলে গেছেন, আপনারা যদি তাদের ফ্যামিলির অবস্থাগুলো এই মুহূর্তে দেখেন, আমাদের ঝাড়গ্রামের শিক্ষক সুবল সোরেন স্যার, তার স্ত্রী, তার একটা ছোট্ট বাচ্চা রাস্তায় কাঁদে। কি করে তার জীবনটা চলবে? কারণ সংসারে দিন আনা দিন ফুরানো অবস্থা, কিচ্ছু নেই তাদের কাছে। আগের দিন কান্নাকাটি করে তিনি জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই চেয়েছেন যে একটা চাকরি দিন, আমার একটা উপার্জনের ক্ষমতা দিন, আমি যাতে কিছু টাকা ইনকাম করে বাচ্চাটাকে মানুষ করতে পারি। এটা শুধু সুবল সোরেন স্যার নয়, আরও অনেকেই রয়েছেন, শিক্ষাকর্মী কিছুজন রয়েছেন যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন, ফোন করেন যে আমাদের ফ্যামিলি চালাতে পারছি না, আমাদের উপার্জন নেই। কারণ এই যে চাকরি চলে যাওয়ার পরে বেনিফিটটুকু এখন অবধি কিছু পাওয়া যায়নি। আমরা সরকারের কাছে অবশ্যই চাইবো যে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের ফ্যামিলির দিকে তাকান। আপনি তো অনেক কিছু আপনারা করছেন, আমরা আশাবাদী, আমরা আস্থাশীল। তাদের ফ্যামিলির দিকে তাকান, তাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো প্রাপ্য একজন চাকরিজীবী চলে যাওয়ার পরে যেগুলো প্রাপ্য থাকে, ফ্যামিলি পেনশন বা অন্যান্য, সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন। কারণ তাদের কান্না, তাদের বাচ্চাগুলোর দিকে তাকালে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারছি না। আমরা সরকারের কাছে কিছু দাবি এই মুহূর্তে রেখেছি। প্রথমত, এই যে 31শে আগস্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের চাকরি শেষ দিন, তারপরে কি হবে? আমরা সত্যি ভেবে পাই না যে এই 31শে আগস্টের পরে আমাদের জীবন এখানেই ইতি, আমাদের চাকরি, আমাদের
প্রগ্রেসিভ যে ফিউচার, সেখানে এখানে ইতিটা আনতে হবে। মানে কোনো একটা জায়গায় কি প্রফেশন চেঞ্জ করার কিংবা এই জাতীয় অনিশ্চয়তা সম্ভব নয়। 7টা বছর পরে আমরা জানি প্রাইভেট জবের ক্ষেত্রে কি হয়, প্রফেশনাল ডিগ্রি এবং এই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দুটো জিনিস পুরো আলাদা। একদম একটা সরকারি চাকরি করতে করতে হট করে চাকরি হারা হয়ে যাওয়ার পরে নতুন করে কোনো চাকরি পাওয়া আমাদের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে খুব দুরূহ ব্যাপার। আমরা চাইবো যে এই প্রসেস যেটা চলছে 2025-এর, এর জন্য তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন নিশ্চয়ই রাজ্য সরকার এক্সটেনশনের জন্য। যারা চাকরি করছে শিক্ষক শিক্ষিকা, তাদের এক্সটেনশনটাও যেন করা হয় যতদিন না প্রসেস কমপ্লিট হচ্ছে। এবং সেই সঙ্গে যদি দেখেন যারা চলে গেছেন তাদের ফ্যামিলির অবস্থা, যেমন শিক্ষাকর্মীরা যোগ্য হওয়া সত্ত্বেও 15 থেকে 16 মাস আজকে চাকরি হারা, তারা স্কুলে যেতে পারছে না, তাদের ফ্যামিলির অবস্থাটা সত্যি মানে দেখা যায় না। 10,000, 8,000, 4,000 দিয়ে আমি এমন অনেকজনকে চিনি যারা ইট বইছে, যারা দিনমজুর খাটছে, রিক্সা চালাচ্ছে, ইলেকট্রিশিয়ানের কাজ করছে, প্লাম্বিংয়ের কাজ করছে, 30,000 টাকা থেকে হট করে 5,000, 6,000 টাকা ইনকাম করছে। কি করে চলছে তাদের ফ্যামিলিটা? লোনের জন্য বারবার আইনি নোটিশ আসছে। তাদের চাকরিটা ফেরানো খুব দরকার, তাদের বেতনের ব্যবস্থা করা খুব দরকার, এক্সটেনশনের জন্য তাদেরও জন্য অ্যাপ্লাই করা খুব দরকার। কারণ আমরা বিগত দিনে দেখেছিলাম যে সরকার লিখেছিল বোর্ড যে পঠন পাঠনের জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন এবং তাদের এক্সটেনশন দেওয়া হোক, কিন্তু একটা কথা কখনোই বলা হয়নি যে একটা স্কুল চালাতে গেলে শুধু পঠন পাঠন দিয়ে হয় না। একটা স্কুলের পরিচালনা করার জন্য, ক্লারিক্যাল কাজের জন্য গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারা ছাড়া কোনো ইনস্টিটিউশন চলতে পারে না, সেই কাজগুলো কেউ করতে পারে না। সেই জন্য তাদের এক্সটেনশনটাও জরুরি। এবং সেই সঙ্গে আবার বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন, যোগ্য চাকরিহারা সকলের চাকরি সুনিশ্চিতকরণ। আমরা অন্যের দোষে কখনো চাকরি ছেড়ে দিতে পারি না, অন্যের দোষে চাকরি চলে যাবে এটা কখনোই মেনে নিতে পারি না। আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেই ব্যবস্থা করেন এবং আমাদের সঙ্গে একবার অন্তত আলোচনায় বসেন। কারণ আমরা বিগত দিনে তার সঙ্গে বহুবার দেখা করার সুযোগ পেয়েছি, উনি অনেকবার আমাদের সঙ্গে কথা বলেছেন, বার্তা দিয়েছেন, আমাদের পাশে থেকেছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেন একটিবার আমাদের সঙ্গে বসেন, আলোচনা করেন, এই কথা এটাই তো মানে বেশ। আমাদের একদম শেষ দিকে শতরূপাদি শাসক দলের প্রতিনিধি আপনি, সরকার আপনাদের এবং চিন্ময় কিন্তু যে আবেদন করলো, রবিবারের মিছিলের ছবিও দেখলেন, সেখানে কিন্তু পরিবারের দায়িত্ব নেওয়া থেকে 31শে অগস্ট, আজ হচ্ছে 4th অগস্ট। অত্যন্ত দয়ালু মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এবং শুধু দয়া নয়, উনি অনুভব করেন, উনি মানুষের ব্যথা ফিল করেন। তো ওনার চালনার শক্তিতে যে সরকার চলছে বা ওনার ডিরেকশনে যে সরকার চলছে, সে ডেফিনেটলি বিজেপি সরকার অত্যন্ত রেসপন্সিভ সরকার। আমরা প্রত্যেকটা শুনলাম, এখানে আমি প্রথম শুনলাম তা নয়, ওনারা দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর কানে উঠেছে, কানে জানেন। এবং মুখ্যমন্ত্রী আই এম শিওর যত তাড়াতাড়ি সম্ভব একটা সলিউশন নিয়ে বসবেন তো বটেই, কারণ মানে মুখ্যমন্ত্রীর কাছেও এই আবেদন পৌঁছেছে। এবং আমি চন্দনদাকে বলবো যে হ্যাঁ, 3.5 মাসের সরকার, উই নিড টু মুভ, উই আর মুভিং। ভাগ্যিস সরকার পাল্টেছে, ভাগ্যিস এইরকম ম্যান্ডেট নিয়ে মানুষের ইচ্ছানুসারে যে সরকার এসেছে, সেই সরকার নতুন আলো নিয়ে এসেছে, নতুন পশ্চিমবঙ্গ তৈরি করব, সোনার বাংলা তৈরি করব। সেই সোনার বাংলা যখন তৈরি হবে, 26,000 শিক্ষক তো পিছিয়ে পড়বে না, তাদের নিয়েই এগোনো হবে। এবং যারা মর্মান্তিকভাবে যারা মৃত্যুবরণ করেছেন এবং তাদের ফ্যামিলিরা যে হেল্পলেস অবস্থায় আছে, যে অসহায় অবস্থায় আছে, সেগুলো প্রত্যেকটা টেক কেয়ার করা হবে। প্রত্যেকটা জিনিস নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উচ্চশিক্ষামন্ত্রীকে নির্দেশ দেবেন এবং সেই নির্দেশ অনুসারে কাজ হবে। বেশ, আমরা একদম শেষ থেকে, হ্যাঁ চিন্ময় খুব তাড়াতাড়ি এক লাইন।
শতরূপা ম্যাডাম একটা কথা বলেছেন ইতিমধ্যে, মানে এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না, কারণ এটার ইন্টারনালি অনেক বিষয় যেটা আমরা জানি হয়তো অনেকে জানেন না বিষয়টা। সেটা হচ্ছে সিবিআই তদন্ত করেছিল, সিবিআই তদন্ত করে যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সবাই অথেন্টিক বলেই মেনেছিল, এবং তার বেসিসে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য সেটা অলরেডি আইডেন্টিফাইড। সেই জন্য কিছুটা, পুরোটা নয়, কিছুটা। তারা তো অথেন্টিকই, তাছাড়াও যারা আছে তারা অনেকে অথেন্টিক নয়, যারা অথেন্টিক তারা তো ফেরবারই কথা। সুপ্রিম কোর্ট সেই অথেন্টিসিটি নিয়েই তাদেরকেই কিন্তু এখন স্কুলে যেতে বলেছে এবং তারাই কিন্তু কন্টিনিউ করছে, তারাই পরীক্ষায় বসেছে। যাদের চাকরিটা চলে গেছে, মানে যাদের ওই অযোগ্য তালিকায় নাম আছে, তারা কেউ কিন্তু এখন আর স্কুলে যেতে পারছে না, অতএব অলরেডি আইডেন্টিফাইড। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে সিবিআইয়ের সঙ্গে আমরাও অনেকবার কথা বলেছি এবং সিবিআই নিজেও এটা বলেছে যে টেন্টেড আনটেন্টেড কিন্তু সিবিআই কখনো আইডেন্টিফাই করেনি। সিবিআই যেটা আইডেন্টিফাই করেছিল যে ওএমআর শিটগুলো পাওয়া গেছিল, সেই ওএমআর শিটগুলোর ক্ষেত্রে কারা মেরিট বেসিসে চাকরিটা পেয়েছিল আর কারা মেরিট বেসিসে পায়নি। সুপ্রিম কোর্ট ওই যারা মেরিট বেসিসে পায়নি, ম্যানিপুলেশন হয়েছিল মার্কসের ক্ষেত্রে, তাদেরকে টেন্টেড বলেছে এবং তাদের চাকরিটা আর বহাল রাখেনি, কন্টিনিউ করেনি, তারাই টেন্টেড, এটাই বলে। বেশ চন্দনদা, আমরা একদম শেষ পর্যায়ে ওয়ান লাইনার শতরূপতি বললেন ইয়েস উই আর মুভিং, এক লাইনে বলবেন। না, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। এটা তো স্বাভাবিক, একটা সরকার এসছে, সে সরকার কাজ করবেন এবং সেই সরকার বিশেষত যে আন্দোলনটা কেন্দ্রীভূত হয়েছে, আমার মনে হয় যারা সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল তারা বাদে, বিজেপি হোক, কমিউনিস্ট পার্টি হোক বা আমরাই হই, আমরা সর্বত্রভাবে এদের পাশে দাঁড়িয়েছি, আজও ঠিক একই ডিমান্ডে আছি। নতুন সরকারের কাছে তো এক্সপেকটেশন থাকবে, এখন তো আর পুরনো সরকারের কাছে আবেদন করছি না, নতুন সরকারের কাছে আবেদন করছি। এই আবেদন যেন এদের সাথে বসে, ঠিক কথা, এদের সাথে বসে একটা ফর্মুলেশন করে নেওয়া, একটা স্ট্র্যাটেজি করা, সেই অনুসারে মুভ করা, সো দ্যাট আমরা বুঝতে পারবো এই সরকারটা মুভ করছে। একদম একটা পজিটিভ নোটে কিন্তু আমরা আজকের পর্ব শেষ করলাম। চন্দনদা, শতরূপতি, চিন্ময়, তোমাদের আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্বে থাকার জন্য। দেখুন, আমরা ঘণ্টাখানেক বাংলার কথায় যা যা বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি, খবরের ভেতরের খবর যা আমরা মনে করি আপনাদের জানা দরকার, জানাবার দরকার, আমরা কিন্তু প্রতিটি পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং তার বিশ্লেষণ আপনাদের সামনে রাখি। আজকের পর্বে এ পর্যন্তই। আপনাদের সুচিন্তিত ফিডব্যাক, মতামত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দেবেন। আমরা নিশ্চয়ই আপনাদের যা যা আপনারা বলবেন আমরা পরবর্তী পর্বে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।